সেটা হচ্ছে শুরুতে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় যে সমস্ত কথাবার্তা বলছেন সেটার ক্ষেত্রে তোমাদের তরফ থেকে কিছু কনফিউশনের জায়গা আছে, সেই কনফিউশনের জায়গাগুলো একটু ক্লিয়ার করার ট্রাই করবো ফার্স্টে। তারপর আস্তে আস্তে আমরা যাবো যে আসলে আমাদের গাইডলাইনটা কি বা আমাদের করণীয়টা কি। ঠিক আছে। সো এখানে আমি পুরা ভিডিওটা ওনার দেখলাম। সো এখানে দেখার পরে প্রথম যে কথাটা, যে এইচএসসি হোক আর না হোক, একেবারে প্রথম এই কথাটা মাথায় ঢুকায় নাও। এইচএসসি হোক আর না হোক, তোমাদের অর্ধেক অটো পাস হয়ে গেছে। অর্ধেক অটো পাস কিভাবে হয়েছে সেটা আমি বলি। যে আচ্ছা, আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে তো নাকি? আচ্ছা, তো অর্ধেক আমাদের অটো পাস হয়ে গেছে। সেটা কিভাবে হয়েছে? সেটা হচ্ছে যে তোমাদের যদি ডিসেম্বরের দিকে তোমাদের এইচএসসি হয়, যদি হয়, তারপরেও তোমাদের বাংলা, ইংলিশ, আইসিটি মানে তোমাদের অপশনাল যে সাবজেক্ট গুলো ছিল সায়েন্সের, যেমন তুমি হয়তো বা ফিজিক্স, কেমিস্ট্রি, দেন বায়োলজি। বায়োলজি যদি তোমার অপশনাল মেইন সাবজেক্ট থাকে তাহলে বায়োলজি। আর যদি ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ যদি তোমার মানে মেইন সাবজেক্ট থাকে তাহলে হায়ার ম্যাথ। অর্থাৎ তোমাদের এইচএসসি যদিও হয় তবু এইচএসসি হবে হচ্ছে তিনটা সাবজেক্টের উপর। ফার্স্ট কথা হচ্ছে এটা। অর্ধেক অটোপাস কিভাবে, সেটা হচ্ছে তোমাদের এইচএসসি হোক আর না হোক, করোনা যাক আর না যাক, তোমাদের বাংলা, ইংরেজি এবং আইসিটি, অর্থাৎ এই গ্রুপের তিনটা সাবজেক্ট ছাড়া এবং উইথ অপশনাল সাবজেক্ট লিখে নাও, বাংলা, ইংলিশ, আইসিটি প্লাস ফোর্থ সাবজেক্ট, তোমার ফোর্থ সাবজেক্ট যেটা ছিল সেটার উপরে কোনো ধরনের এইচএসসি হবে না। এটা হচ্ছে প্রথম কথা। তোমাদের যদি এইচএসসি হয়, করোনা করোনা চলে গেল, এইচএসসি হয়, এইচএসসি হলে তোমাদের এইচএসসি হবে শুধুমাত্র তিনটা সাবজেক্টের উপরে। যে তিনটা সাবজেক্ট, এই কে বলতেছে ভাই শোনা দেন, আসলে শোনা যাচ্ছে না আমাকে? শোনা যাচ্ছে হ্যাঁ ভাইয়া, শোনা সব যাচ্ছে। ক্লিয়ার। হ্যাঁ ভাই, ভাইয়া শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে তো। ওকে ওকে। তো আমি যেটা বললাম যে তোমাদের এইচএসসি হবে শুধুমাত্র তিনটা সাবজেক্টের উপরে। ঠিক আছে, যদি এইচএসসি হয়। তোমাদের এখানে একটা কথা আছে, ফোর্থ সাবজেক্ট কি পরিবর্তন করা যাবে কি যাবে না, সেটা নিয়ে তোমাদের একটা কনফিউশন অ্যারাইজ করছে। তো সেইটার ক্ষেত্রে আমি যেটা বলবো, তোমাদের ফর্ম ফিল আপ এখনো হয়নি। তো আমরা নর্মালি যখন আমাদের কলেজ থেকে যখন 2017-18 দিকে যখন আমরা ফর্ম ফিল আপ করতে যাই, তো আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি তোমার কি রেজিস্ট্রেশন কার্ডে তুমি যেই সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট হিসেবে দিছো সেটাই কি তুমি রাখবা নাকি সেটা চেঞ্জ করবে, এরকম একটা কথা আসছিল। অবশ্য যদিও আমাদেরকে রেজিস্ট্রেশনের সময় এই কথা বলে দেওয়া হয়েছিল যে এখন যেটা দেবা সেটাই ফাইনাল, এরপর আর কোনোভাবে চেঞ্জ করা যাবে না। আচ্ছা, তো তার পরবর্তীতে এরকম একটা অপশন আসছিল, কিন্তু তোমাদের ক্ষেত্রে সেই অপশনটা নাও থাকতে পারে। অর্থাৎ তোমাদের ক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে যে তোমাদের ক্ষেত্রে এই ফোর্থ সাবজেক্টের যে অপশনটা সেটা তোমরা চেঞ্জ করতে পারবে না। আমি যশোর বোর্ডের একজন পরিদর্শক, ওনাকে আমি ফোন দিছিলাম। তো ওনাকে ফোন দেওয়ার পরে বললো যে আহ, আহ, মন্ত্রী মহোদয়ের আজকের বক্তব্যের পরে অনেক অনেক ফোন আসতেছে ওনার কাছে। ইভেন এটা যদিও ওরা হয়তো সেটা চালু করতে চায়, চেঞ্জের একটা অপশন রাখতে চায়, তখন দেখা যাবে যে আরো অনেক বেশি ঝামেলা হচ্ছে বা এরকম টাইপের কিছু একটা। তো এই কারণে হয়তো সেটা চেঞ্জ করা যাবে, উনি আমাকে ডিরেক্ট বলছেন যে সেটা চেঞ্জ করা যাবে। এখন সেই ক্ষেত্রে আসলে ব্যাপারটা হচ্ছে যে এই ক্ষেত্রে চেঞ্জ করা যাবে না, আমার উপর তো একটা জিনিস চাপায় দিলে তো আমি নিতে পারবো না, তাই না? আমাকে যদি চাপায় দেওয়া হয়, কারণ আমাকে, আমি যখন রেজিস্ট্রেশন যখন করতেছিলাম তখন তো এই ডিসিশন ছিল না যে তিনটা সাবজেক্টের উপরে এইচএসসি হবে। তখন আমি ডিসিশন নিয়েছি ফোর্থ সাবজেক্ট ডাজন্ট ম্যাটার। কারণ তুমি মেডিকেলে এডমিশন দাও, বুয়েটে এডমিশন দাও বা ঢাকা ইউনিভার্সিটিতে এডমিশনটা যেটাতেই তুমি দাও না কেন, আলটিমেটলি ভালো স্টুডেন্ট হইতে হইলে দেখা যাবে যে তোমার সবগুলা দিয়ে তোমার ভালো পারফরমেন্স করে তারপর হচ্ছে তোমার এক্সাম দিতে হচ্ছে। সো আমিও নর্মালি ফোর্থ সাবজেক্ট নিয়ে বেশি মাথা ঘামাইনি, কারণ হচ্ছে আমার হচ্ছে তোমার বায়োলজি মেইন সাবজেক্ট ছিল, ফোর্থ সাবজেক্ট ছিল হচ্ছে হায়ার ম্যাথ। সো বায়োলজি মেডিকেলে আসলে ফোর্থ সাবজেক্ট ম্যাটারই করে না, ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। যে তোমার ফোর্থ সাবজেক্ট হোক আর না হোক, তুমি যদি বায়োলজিতে 3.50 পাও দ্যাটস এনাফ। এইচএসসি তে যদি তোমার বায়োলজিতে 3.50 থাকে দ্যাটস এনাফ করে। তাহলে এখন ব্যাপার হচ্ছে কন্ডিশনটা ছিল এরকম, তোমরা যখন রেজিস্ট্রেশন করছো তখন কন্ডিশনটা ছিল এরকম, কিন্তু এখন তোমার উপর একটা জিনিস চাপায় দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা নিজেরা কোনো একটা গ্রুপ করতে পারো। ঠিক আছে, যে গ্রুপটা করে তোমরা শিক্ষা সচিব বরাবর বা শিক্ষামন্ত্রী বরাবর তোমরা কোনো একটা পাণ্ডুলিপি পাঠাবা বা কোনো টাইপের ইমেল পাঠাবা, কোনো একটা দরখাস্ত পাঠাবা, সেরকম কাজটা তোমরা করতে পারো। ইভেন আমার মনে হয় যদি মেস স্টুডেন্টরা যদি এই তোমার এটা করে, আই মিন মেস স্টুডেন্টরা যদি এই রিকোয়েস্টটা করে, রিকোয়েস্ট না, এটা হচ্ছে তোমাদের অধিকার, তাহলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় সেই জিনিসটাকে আবার ভাববে এবং তারা ভাবতে বাধ্য হবে, কারণ এই জিনিসটা তোমার উপরে চাপায় দেওয়া যায়। ঠিক আছে, তবে এদিকে কয়েকটা কথা আছে যে
এইবার যেহেতু ফোর্থ সাবজেক্টটা বাদ দিয়ে তোমার এইচএসসি হচ্ছে, সো অনেক স্টুডেন্ট অনেক কারণে হচ্ছে তারা ফোর্থ সাবজেক্টটা চেঞ্জ করতে চাইবে। সেটার একটা কজ হচ্ছে যে হয়তোবা তার যে মেইন সাবজেক্ট আছে সেই মেইন সাবজেক্টে জিপিএ কম, কিন্তু অপশনাল সাবজেক্টে জিপিএ বেশি, এটা হইতে পারে এসএসসি। তো এরকম টাইপের কিছু কম্বিনেশনের কারণে ইভেন বুয়েট এডমিশনের ক্ষেত্রে এটা ম্যাটার করতে পারে। তো সেটা নিয়ে স্টুডেন্টদের একটু প্রবলেম হইতে পারে, সেটার কারণে তোমাদের যারা যারা চেঞ্জ করতে চাও, আমার মনে হয় তাদের এখন এক হওয়ার সময় আসছে। তোমরা এক হয়ে কিছু একটা করতে পারো। তোমাদের স্কুল টিচারের কলেজ টিচারের মাধ্যমে তোমরা কিছু একটা করতে পারো। যে সব জায়গা থেকে যদি কলেজ টিচারের এক একজন প্রতিনিধি যদি উনার নিজস্ব বোর্ডে যদি একটা উনারা দরখাস্ত দেন যে এই জিনিসটা চাপায় দেওয়া হচ্ছে বা এই জিনিসটা এভাবে চাপায় দেওয়ার অধিকার আমাদের নাই, তখন তোমরা আলটিমেটলি সেটার একটা ফল পাইতে পারো। এখন সেটা যদি চেঞ্জ না হয়, তোমরা অনেক চেষ্টা করলাম, ঠিক আছে, তোমরা অনেক চেষ্টা করলাম, অনেক চেষ্টা করার পরেও সেটা চেঞ্জ হইলো না। তো চেঞ্জ যদি না হয় তাহলে চিন্তা করার কোনো কারণ নাই, কারণ মেডিকেল এডমিশনের ক্ষেত্রে ফোর্থ সাবজেক্ট কোনোভাবেই ম্যাটার করে না। এখন তাহলে তুমি যদি তোমার যদি বায়োলজি মেইন সাবজেক্ট না থাকে, তাহলে তুমি বায়োলজিতে কিভাবে তুমি মেডিকেল এডমিশন দিবা? সেটা দিবা যে আহ, শিক্ষামন্ত্রী এটা বলে দিয়েছেন যে যদি এইচএসসি না হয়, তুমি যে সাবজেক্টে এইচএসসি দিবে না সেটার যে মূল্যায়ন, সেই মূল্যায়ন হবে হচ্ছে তোমার সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে, অর্থাৎ জেএসসি এবং এসএসসি তে তুমি কি টাইপের রেজাল্ট করছো সেটার উপর ভিত্তি করে। সো এসএসসি তে যদি এসএসসি এর যে তোমার জিপিএ ছিল এবং জেএসসি তোমার সায়েন্সে, জেএসসি তো আবার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এরকম কোনো ভাগ ছিল না, সায়েন্সে তোমার যতটুকু ছিল সেটা থেকে ওরা একটা অ্যাভারেজ মার্কস নিয়ে তোমার জিপিএটা তারা দিয়ে দিবে। সো আলটিমেটলি তোমার জিপিএ কিন্তু বায়োলজিতে জিপিএ কিন্তু আসতেছে, এইচএসসি না দিলেও বায়োলজিতে জিপিএ আসতেছে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে। তো যাই হোক, ওনার যে বক্তব্যটা ছিল, বক্তব্যটা যদি আমি এভাবে সাজাই যে তোমাদের ফার্স্ট কথা যে তোমাদের অর্ধেক কটু পাস, অর্থাৎ তোমাদের বাংলা ইংলিশ প্লাস ফোর্থ সাবজেক্ট এগুলোর উপর কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না, প্লাস এইচএসসি হবে না, শেষ। এটা হচ্ছে ফার্স্ট কথা, এটাই সবাই মাথায় ঢুকায় না। আমি কি বললাম যে বাংলা ইংলিশ আইসিটি এবং ফোর্থ সাবজেক্টের উপর কোনো ধরনের এইচএসসি পরীক্ষা হবে না। সেটা যদি করোনা চলেও যায়, 100% ইরাডিকেট হয়ে যায় করোনা, তারপরেও এইচএসসি হবে না, শেষ। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে তাহলে তোমাদের পরীক্ষা হবে হচ্ছে ইলেক্টেড তিনটা সাবজেক্টের উপরে, তোমরা যেগুলো রেজিস্ট্রেশনে ইলেক্টেড করে আসছো, ঠিক আছে, তোমরা যেগুলো রেজিস্ট্রেশনে দিয়ে আসছো যে এগুলো আমাদের মেইন সাবজেক্ট সেগুলোর উপরে। অর্থাৎ তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজিকে মেইন সাবজেক্ট হিসেবে রেজিস্ট্রেশনে দিয়ে থাকো, তাহলে তোমার তোমার অ্যাসাইনমেন্ট হবে এই তিনটা সাবজেক্টের উপরে। তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি আর হায়ার ম্যাথমেটিক্স কে তুমি যদি ইয়াতে দিয়ে আসো, মেইন সাবজেক্ট হিসেবে দিয়ে আসো, তাহলে তাহলে তোমার অ্যাসাইনমেন্ট হবে এই তিনটার উপরে। ইভেন তোমার যে ডিসেম্বরে যদি পরীক্ষা হয়, তাহলে ডিসেম্বরে যে পরীক্ষাটা হবে সেটা হবে তোমার এই তিন সাবজেক্টের উপরে। আর বাকি যে সাবজেক্ট গুলো আছে সেগুলো হচ্ছে বাংলা ইংলিশ এবং আইসিটি, বা এই সাবজেক্ট গুলোর ক্ষেত্রে অ্যাসাইনমেন্টও হবে না, এইচএসসি হবে না। এই সাবজেক্ট গুলোর ক্ষেত্রে হবে হচ্ছে তোমার আলটিমেটলি জাস্ট সাবজেক্ট মেপিং, অর্থাৎ এসএসসি এবং জেএসসি তে তুমি কি টাইপের রেজাল্ট করছো সেটার উপর ডিপেন্ড করে তোমাকে এগুলোতে পাস দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এখন এদিকে একটা কথা আছে যে ভাই তাহলে কেন এই সাবজেক্ট গুলো তো ইম্পর্টেন্ট ছিল, তারপরেও কেন এই সাবজেক্ট গুলাকে এইচএসসি তে ইনক্লুড করে নাই? সেটার কথা হচ্ছে যে বাংলা এবং ইংলিশ সেটা সব গ্রুপের স্টুডেন্টদের মধ্যে আছে, সায়েন্সের স্টুডেন্টদের মধ্যেও আছে, আর্টস এর স্টুডেন্টদের মধ্যেও আছে, কমার্সের স্টুডেন্টদের মধ্যেও আছে। তো এই যে সব গ্রুপের স্টুডেন্টদের মধ্যে যে আছে, সেই সব গ্রুপের স্টুডেন্টদের মধ্যে থাকার কারণে যদি বাংলা ইংলিশ বা আইসিটির এক্সাম নেওয়া হয়, মানে নেওয়া হয়, ঠিক আছে, তখন দেখা যাবে যে অনেক স্টুডেন্ট একসাথে তাদের গ্যাদারিং করতে হতেছে। তো এই কারণে দেখা গেছে যে তাদেরকে গ্রুপ ভিত্তিক আলাদা করে দেওয়া হয়েছে যে তোমার শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি আর ধরো যে ম্যাথমেটিক্স অথবা বায়োলজি এক্সাম হবে, তার মানে ফিজিক্স পরীক্ষায় শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা গ্যাদারিং করবে, এই দিন আর্টস বা কমার্সের কোনো ধরনের এক্সাম থাকবে না। তো এইটার কারণে এই সাবজেক্ট গুলো বাদ দেওয়া হয়েছে। সেকেন্ড জিনিস হচ্ছে, আচ্ছা জাহেদ ইমরান, তুমি স্ক্রিন শেয়ার অফ দাও তো, স্ক্রিন শেয়ার কেমনে? জাহেদ ইমরান, ভাইয়া আপনি স্ক্রিন শেয়ার অপশনটাই বন্ধ করে দেন, কেউ যেন না পারে। অফ করে দেন। হ্যাঁ, সব হ্যাঁ ভাই, স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। ওকে ভাইয়া, বলেন আপনি। হ্যাঁ, তো আমি যেটা বললাম সেটা হচ্ছে তাহলে এটা হচ্ছে মেন কথা যে এইটা হচ্ছে একটা লজিক। সেকেন্ড লজিক হচ্ছে যে বাংলা এবং ইংলিশের যে তোমার ইভালুয়েশন বা মূল্যায়ন, সেই মূল্যায়ন গুলো আগে হয়ে গেছে, তুমি যে এসসি এসএসসি তে বাংলা ইংলিশ দিয়ে আসো, কিন্তু ইন্টারের যে ফিজিক্স বা ইন্টারের যে কেমিস্ট্রি, ইন্টারের যে বায়োলজি, সেগুলোর এক্সপিরিয়েন্স তোমার আগের লেভেলে নাই, ঠিক আছে, এগুলোর অনেক হাই লেভেলে পড়াশোনা করতে হয়, এটা একটা কথা। সেকেন্ড লজিক হচ্ছে ভাইয়া দেখো, ওনারা প্ল্যানটা এমন ভাবে নিছেন যেন তোমার প্ল্যানটা হয় এডমিশন বেসড। কারণ তুমি চিন্তা করে দেখো যে
তোমাকে শুধুমাত্র তোমার গ্রুপের সাবজেক্ট গুলার মধ্যে আবদ্ধ রাখা হচ্ছে। তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় তোমাকে এডমিশন বেস পড়াশোনার জন্য তারা ইঙ্গিত দিয়ে দিচ্ছে। ইভেন আজকের এই যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে অনেকেই মন খারাপ করছে, অনেকে হতাশ হয়েছে, কিন্তু তুমি একটু সূক্ষ্মভাবে চিন্তা করে দেখো, তোমাকে এডমিশন বেসড পড়াশোনা করানোর জন্য শিক্ষামন্ত্রী এই ঘোষণাটা দিচ্ছেন। কেন? কারণ তোমাকে বাংলা ইংলিশের চিন্তা তোমার মাথা থেকে বাদ চলে গেছে। তো আজকের পরে থেকে তোমার আর চিন্তা করতে হবে না যে ভাই এইচএসসি হবে কি হবে না, বা এইচএসসি হলেই তো আমার বাংলা ইংলিশ পড়া লাগবে কিনা, কারণ তুমি অনেকদিন ধরে বাংলা ইংলিশ পড়তেছো না, তুমি শুধুমাত্র সায়েন্সের সাবজেক্ট পড়তেছো, বা তুমি এডমিশন বেসড পড়াশোনা করতেছিলা, বা এডমিশনে বাংলা ইংলিশ আসে না। নর্মালি তোমাদের একাডেমিকটার কথা বলতেছি, মেডিকেল এডমিশনে যে ইংলিশটা আসে সেটা একাডেমিকের সাথে যায় না, সেটা অন্য আরেকটা ইয়ে। তো মেন কথা হচ্ছে ভাই আমার তোমাকে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। প্রশ্ন আমরা পরে নিব, প্রশ্ন আমরা পরে প্রশ্ন নিব আমরা ভাইয়া, পরে প্রশ্ন প্রশ্ন আমরা পরে প্রশ্ন পরে নিব। আচ্ছা আচ্ছা। আমি আগে শেষ করি তোমাদের, আমি আগে সম্পূর্ণটা শেষ করি, তারপরে আমি প্রশ্ন নিই। তো তোমাকে এইখানে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে আজকে থেকে তুমি বাংলা ইংলিশ আইসিটি এগুলার তোমার চিন্তা মাথা থেকে তুমি ঝেড়ে ফেলে দিতে পারো, যে এগুলা কোনোভাবে এইচএসসি হলেও এগুলার এক্সাম হবে না, এগুলা আগের ইভালুয়েশনের মাধ্যমে এটা আমার, অর্থাৎ এই সাবজেক্ট গুলাতে তোমাকে অটো পাস দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। তো এটা হচ্ছে একটা কথা। তো এখানে তো হতাশ হওয়ার কিছু নাই, তোমাকে বলছে যে ভাই ফিজিক্স কেমিস্ট্রি এগুলো এগুলো তো তুমি এমনি এডমিশনের জন্য পড়াশোনা করতে, ঠিক আছে, এমনি তো এডমিশনের জন্য তুমি পড়াশোনা করতে, তো তুমি হয় না যে তুমি এখন জাস্ট এক দুইটা অ্যাসাইনমেন্ট করতে হবে এই জিনিসটা বাদ দিয়ে পেরা যাবে, অ্যাসাইনমেন্ট দিয়েও অনেক কথা আছে, সেটা নিয়ে পরে কথা বলতেছি। তাহলে মেন কথা হচ্ছে এটা, যে এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে হতাশ হওয়ার কিছু নাই, এটা তোমাকে এডমিশন বেসড পড়াশোনার দিকে নিচ্ছে। যেমন একটা জিনিস চিন্তা করে দেখো, যে স্টুডেন্টটা ছোট থেকে ড্রিম ছিল সে ডাক্তারি পড়বে, মেডিকেলে পড়বে, সে কিন্তু আবশ্যিক বিষয় হিসেবে, মেইন বিষয় হিসেবে কিন্তু সে হায়ার ম্যাথ নেয় নাই, সে নিচে বায়োলজি। তার মানে এখন তার ম্যাথমেটিক্সও পড়তে হবে না, তার ম্যাথমেটিক্স এর উপর অ্যাসাইনমেন্টও করতে হবে না, সে পড়বে কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। আরে ভাই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তোমার মেডিকেল এডমিশনের জন্য তো তোমার পড়তে হবে, তাহলে তোমাকে এডমিশন বেস পড়াশোনার দিকে তারা নিচ্ছে। তোমাকে বাংলা ইংলিশ আইসিটি ম্যাথমেটিক্স এর চিন্তা তুমি আজকে থেকে ঝেড়ে ফেলে দাও, আজকে থেকে তোমার এই সাবজেক্ট গুলো পড়াই লাগবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে সব থেকে আশার একটা দিক, যে শিক্ষা মন্ত্রণালয় যে ডিসিশনটা নিচ্ছে সেটা তোমাকে এডমিশন বেস পড়াশোনার দিকে ইয়া করতেছে, স্টিমুলেট করতেছে। সো আজকের পর থেকে যেন এই কোশ্চেনটা তোমাদের মধ্যে না আসে যে ভাই আমি কি এডমিশন করবো নাকি একাডেমিক করবো, কারণ এখন তুমি যা তোমার একাডেমিকে আছে তাই তোমার এডমিশনে আছে। তুমি চিন্তা করে দেখো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো তোমার একাডেমিকে আছে, একাডেমিক এই তিনটা সাবজেক্টের উপর এক্সাম হবে, প্লাস তোমার এগুলোর উপর এডমিশন হবে। তার মানে তোমাকে এখন এডমিশন বেস পড়াশোনা করলেই চলবে। ইভেন এইখানে পরীক্ষার ধরন নিয়ে একটা কথা আছে, যে যদি দেখো লাস্ট ইয়ার এক্সপিরিয়েন্স থেকে এই কথাটা বলছেন, যে আমরা লাস্ট ইয়ারে দেখতেছিলাম যে অক্টোবর নভেম্বরের দিকে আমাদের, বা নভেম্বর ডিসেম্বরের দিকে করোনাটা একটু কমে গেছিল। যদি এরকমটা হয় এবং যদি এক্সাম নেওয়া সম্ভব হয়, তাহলে তোমার এই তিনটা ইলেক্টেড সাবজেক্টের উপর এক্সাম হবে, এবং সেই এক্সাম গুলোর মধ্যে এমসিকিউ এবং সিকিউ দুইটাই থাকবে। এবং সেই এমসিকিউ এবং সিকিউ এর মধ্যে এইখানে তোমাকে দুইটা সাবজেক্টে, তিনটা সাবজেক্ট থাকে, এর মধ্যে 6টা পত্র, দুইটা পত্রকে মার্চ করে একটা করে পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ ধরো ফিজিক্স ফার্স্ট পেপারে 100 মার্কস থাকতো আগে, ফিজিক্স সেকেন্ড পেপারে 100 মার্কস, এখন ফিজিক্স ফার্স্ট পেপার 50, ফিজিক্স সেকেন্ড পেপার 50। সো এই দুইটাকে মার্চ করে একদিনে একটা পরীক্ষা নেওয়া হবে, এবং সেখানে তোমাদের জন্য অনেক অপশন দেওয়া থাকবে। যেমন আগে ধরো, আগে যদি তোমার 10টার মধ্যে 8টা কোশ্চেন আনসার করতে হইতো, এখন তোমাকে 10টার মধ্যে 3টা বা 4টা কোশ্চেন আনসার করতে হবে। অর্থাৎ 3টা বা 4টা কোশ্চেন তোমাকে এমন সুজাই দেওয়া হবে, বা তুমি এতদিন যে অ্যাসাইনমেন্ট করে আসছো সেই অ্যাসাইনমেন্টের থেকেই দেওয়া হবে, যেগুলো তুমি অলরেডি পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা আশার বিষয়, যে পরীক্ষা যেটা হবে সেটা ধরতে গেলে পরীক্ষাটা মানে একটা দেখানো টাইপ কিছু একটা, যদি করোনা কমে তখন দেখানো, বাট যদি তোমার করোনা কোনোভাবেই না কমে তাহলে কিন্তু তোমরা অটো পাসের দিকে যাচ্ছ। এখন সেই দিকে একটা কথা আসে যে ভাই অ্যাসাইনমেন্ট কি সেটার মধ্যে ইনক্লুড হবে কি হবে না। আমার যে এইচএসসি রেজাল্ট যদি করোনা না যায়, যদি এইচএসসি না হয়, এই তিনটা সাবজেক্টের উপরেও যদি এক্সাম না হয়, তখন কি আমার যে ইয়াটা আছে সেটা কি অ্যাসাইনমেন্টের উপরে যাবে কিনা। এখন দেখো তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমাদেরকে আজকে থেকে যে অ্যাসাইনমেন্ট গুলা 26 জুলাই থেকে তোমাদেরকে 15 সপ্তাহে প্রতি সপ্তাহে তোমাদেরকে 2টা করে অ্যাসাইনমেন্ট করতে হবে, তোমাদেরকে যেই অ্যাসাইনমেন্ট গুলা দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট গুলোর কথা একটু চিন্তা করো। তোমাকে যদি শুধুমাত্র অ্যাসাইনমেন্ট বেসড করে আজকে যদি অটোপাসটা দিয়ে দিই, দেখো সরকার কিন্তু অটোপাস এবার দিতে পারবে না, কারণ এসএসসি আর এইচএসসি এর ভিত্তিতে অটোপাস গত বছর দিয়ে কিন্তু সরকার অনেকটা বিতর্কিত হয়েছে, ইভেন অনেক স্টুডেন্টের কিছু ক্ষতি হয়েছে, ঠিক আছে। তো সরকার চাইলে এই বছর অটোপাস দিতে পারতো না, সরকারের হাতে একটাই অপশন ছিল, যে অপশনটা ছিল অ্যাসাইনমেন্ট, যে অ্যাসাইনমেন্ট এবং জিএসসি এসএসসি জিপি এর ভিত্তিতে তোমাকে হচ্ছে তারা পাস দিয়ে দিবে। কিন্তু এদিকে একটা কথা, তোমাকে ধরো যে শুধুমাত্র যদি অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে বা জেএসসি এসএসসি এই তিনটার মার্জিং এর মাধ্যমে যদি তোমাকে রেজাল্ট পাবলিশ করা হতো, তখন কিন্তু একটা প্রবলেম থাকতো। সেই প্রবলেমটা হচ্ছে
তোমার কলেজে কিছু টিচার আছে, তোমার কলেজে সব টিচারই ধরো তোমাকে পছন্দ করে, এক দুজন টিচার আছে তোমাকে পছন্দ করে না। ইভেন এটা সব কলেজে আছে, সব স্কুলে আছে। এটা আমি ফেস করে আসছি, তুমি ফেস করতেছো, এটা সব স্টুডেন্টরা ফেস করতেছে। সো তাদের এই ফেস করার কারণে আলটিমেটলি এখানে মেইন যে প্রবলেমটা, সেই প্রবলেমটা হচ্ছে যে ওই স্পেসিফিক টিচারটা তোমাকে অ্যাসাইনমেন্টে কম দেওয়ার কারণে দেখো, স্বাভাবিক একটা জিনিস, তুমিও যা লিখছো আরেকজনও তা লিখছে, অ্যাসাইনমেন্ট সবাই কপি করে লিখে, সেটা আমরা সবাই জানি। কিন্তু তুমি তার কাছে প্রাইভেট পড়ো নাই, হয়তো বা তুমি তার কাছে প্রাইভেট পড়ো নাই, প্রাইভেট পড়ো নাই বলে সে তোমাকে মার্কস দিল না। তোমার লাইফে কিন্তু একটা বড় ক্ষতি হয়ে গেল। ইভেন সেটা তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন, তোমার রোল এক হোক, তুমি যত ভালো স্টুডেন্ট হোক না কেন, স্কুলের সব টিচার তোমাকে পছন্দ করলেও এমন এক দুজন টিচার আছে যে তোমাকে চুজ করে না, যা তোমাকে পছন্দ করে না। এটা আমরাও স্কুল লেভেলে ফেস করে আসছি, এটা আমরাও কলেজ লেভেলে ফেস করে আসছি, তুমিও কলেজ লেভেলে ফেস করে আসছিস। ঠিক আছে? সো এটা হচ্ছে মেন কথা। যদি শুধুমাত্র অ্যাসাইনমেন্টের ভিত্তিতে দিয়ে দিত, তখন দেখা যাইতো যে এইখানে আলটিমেটলি তোমার 2 দিন পরে তুমি নিজেই বুঝতে পারতা যে না, আমি তো বিতর্কিত হইতেছি। ইভেন সেখানে একটা টাইম থাকতো, একটা টাইম থাকতো যে ইভেন ওই টিচার গুলা, স্পেসিফিক টিচার গুলা 22 ব্যাচের যে সমস্ত স্টুডেন্ট আছে তাদেরকে বুঝাইলো যে আর এই যে দেখো, অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের এইচএসসি রেজাল্ট হবে, আমার কাছে প্রাইভেট। কারণ আমরা তো দেখছি, আমরা ময়মনসিংহ যে সমস্ত আমাদের সরকারি কলেজগুলোতে সেগুলো খুব বেশি হয় না, কারণ সরকারি গুলাতে খুব বেশি থাকে না, কিন্তু বেসরকারি কলেজগুলোতে মানে এই হারটা খুব বেশি। এই হারটা তাদের খুব বেশি যে তাদের কাছে প্রাইভেট না পড়লে তারা তোমাকে পরীক্ষায় মার্কস কমায় দিবে। সো তাদের কাছে যখন একটা অ্যাসাইনমেন্টের সুযোগ আসবে, অ্যাসাইনমেন্টকে ডিপেন্ড করে তাদের যখন প্রাইভেট জমানোর একটা সুযোগ আসবে একটা টাইমে, তখন দেখা যাবে যে 22 ব্যাচের স্টুডেন্টদেরকে নিয়ে বলবে যে তোমরা জুম ব্যাচ করে আমার কাছে পড়তে আসো, নাহলে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট তোমরা পাবা না, এটা ইনডিরেক্ট হতে পারবে। সো দ্যাটস ওয়াই অ্যাসাইনমেন্ট যেটা তোমাদেরকে দিচ্ছে, ইটস এ হাইপোথিসিস, এটা একটা টেস্ট। এটা শিক্ষা মন্ত্রণালয় টেস্ট করবে। ওরা তোমাকে যে অ্যাসাইনমেন্ট গুলো দিতেছে, অবশ্যই তুমি সেই অ্যাসাইনমেন্ট গুলো ভালোভাবে করবা, কারণ অ্যাসাইনমেন্টের জিনিসটা ইনক্লুড হতে পারে। বাট শিক্ষামন্ত্রী যেটা বলছেন যে অ্যাসাইনমেন্টে যেহেতু এখানে স্বচ্ছতার একটা ব্যাপার আছে, টিচাররা কি ঠিকভাবে মূল্যায়ন করতে পারতেছে কিনা এটা একটা ব্যাপার আছে। সো সেই অ্যাসাইনমেন্টের মার্কস যদিও ইনক্লুড হয়, তবু ইনক্লুড হবে শুধুমাত্র 10 থেকে 15 অথবা 20% মতো। আর বাকিটা সম্পূর্ণটা সাবজেক্ট ম্যাপিং, অর্থাৎ এসএসসি জিএসসি এর উপর ভিত্তি করে গত বছরের মতো পাস হবে। ঠিক আছে? তার মানে এখানে কন্ডিশন কয়েকটা দাঁড়াচ্ছে, আমি তোমাকে কয়েকটা কন্ডিশন দাঁড় করাই একেবারে ক্লিয়ার করে দিই। একটা হচ্ছে যে এইচএসসি হবে, ঠিক আছে? যদি করোনা কমে তাহলে এইচএসসি হবে, 3টা সাবজেক্টের উপর হবে, বাকি সাবজেক্ট O2 পাস। আচ্ছা, সেকেন্ড হচ্ছে O2 পাস, জাস্ট এসএসসি এইচএসসি এর উপরে যদি যদি না কমে, করোনা যদি না কমে, তাহলে এই জিনিসটা শিওর থাকো ডিসেম্বরে তোমরা O2 পাস পাওয়া যাবে। থার্ড জিনিস হচ্ছে যে O2 পাস প্লাস অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টের 10 to 20 মার্কস ইনক্লুড হইতে পারে। ইভেন সেটা কিন্তু শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন যে আমরা অ্যাসাইনমেন্ট গুলো স্টুডেন্টদের থেকে কালেক্ট করব, মানে কলেজ থেকে কালেক্ট করবো দৈব চয়ন পদ্ধতিতে, মানে জাস্ট স্যাম্পলিং, র্যান্ডম স্যাম্পলিং প্রসেসে। সো র্যান্ডম কি রে ভাই আবার কে স্ক্রিন শেয়ার করে দিছ? ফিজিক্স কেমিস্ট্রি কি এখন থেকে একাডেমিক ছেলে পড়া শুরু করবো নাকি মেডিকেল? আমরা কোশ্চেন পরে নিব, আমরা কোশ্চেন আমার বক্তব্য পরে নিব। শেষ করতে হবে। আসসালামু আলাইকুম ভাই, কোশ্চেন করব? না না, কোশ্চেন পরে নিব আমরা। কোশ্চেন পরে নিব। আমার কথাগুলো আগে শেষ করতে দাও, তারপরে দেখো কোশ্চেন থাকে কিনা তোমাদের। আপনি এখন সবাইকে মিউট করে দেন। ওনারা যেটা করবে সেটা হচ্ছে ওনারা র্যান্ডম আপনি আনমিউট করেন, সবাইকে মিউট করে দিচ্ছি ভাই, আপনি একটু আনমিউট করেন, আমি সবাইকে মিউট করছি, আপনি আনমিউট করেন একটু। ভাই থাম। সবাই নিজে নিজে মিউট করে রাখলে তো হয়ে যায়। আচ্ছা, তো যে জিনিসটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে যে ওরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং প্রসেসে ওরা যেটা করবে সেটা হচ্ছে দৈব চয়ন পদ্ধতিতে, যে এই কলেজ থেকে আমি এতটা খাতা নিলাম, ওই কলেজ থেকে এতটা খাতা নিলাম, ওরা এরকম ভাবে ওরা খাতা নিবে। নিয়ে ওরা হচ্ছে তোমার চেক করে দেখবে যে এই যে অ্যাসাইনমেন্টের যে মূল্যায়নটা হইতেছে, সেই অ্যাসাইনমেন্টের মূল্যায়নটা আসলে স্টুডেন্টদের সাথে যায় কিনা, বা সেটাকে আসলে একটা সূক্ষ্ম বা নিরপেক্ষ মূল্যায়ন হচ্ছে কিনা। তো নিরপেক্ষ মূল্যায়ন যদি হয়, তখনই তারা অ্যাসাইনমেন্টের যে মার্কস আছে 10 to 20% মার্কস, সেটা হচ্ছে আলটিমেটলি তোমার
সেখানে জয়েন, ঠিক আছে? হ্যাঁ, সবাইকে মিউট করে দিছি। সো এটা হচ্ছে একটা কথা। তো অ্যাসাইনমেন্ট গুলা একটু সিরিয়াসলি করবা। ইভেন অ্যাসাইনমেন্ট নিয়েও একটা কোশ্চেন আছে অলরেডি, যে অ্যাসাইনমেন্ট কি অফলাইনে হবে নাকি অনলাইনে? এটা একটা কথা। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এসএসসির অ্যাসাইনমেন্ট দিচ্ছে 18 জুলাই থেকে। ইজ ইট পসিবল যে 21 জুলাই হচ্ছে তোমার ঈদুল আজহা, সেখানে 18 জুলাই থেকে অ্যাসাইনমেন্ট দিচ্ছে? ইভেন সেটাও ক্লিয়ার করে না যে 18 জুলাই থেকে অ্যাসাইনমেন্টটা কি অনলাইনে হবে নাকি অফলাইনে হবে। অফলাইনে হলে তো পসিবল না, কারণ ঈদের আগে আগে কেউ স্কুলে, কারণ ধরো তুমি থাকতা গ্রামে, তুমি হচ্ছে ঢাকার একটা স্কুলে পড়তা, ঢাকার একটা কলেজে পড়তা, তোমার তো ঈদের আগের দিন 2 দিন আগে তো তোমার ঢাকা যাওয়াটা পসিবল না। সো আমরা ধরে নিতে পারি সেই অ্যাসাইনমেন্টটা হবে হচ্ছে অনলাইন, কিন্তু অনলাইনে হলেও কিন্তু সেখানে কিছু কোশ্চেন থেকে যায়, সেখানে কিন্তু কিছু প্রশ্ন থেকে যায়। সেটা কথা হচ্ছে সবার কাছে অ্যান্ড্রয়েড নাই। তোমার ক্লাসে 100টা স্টুডেন্টের মধ্যে হয়তো বা 30টা বা 20টা বা 10টা স্টুডেন্ট বা 5টা স্টুডেন্টের অ্যান্ড্রয়েড ফোন নাই, এবং তার সেই ফোনটা কেনার সামর্থ্য তার নাই। তো তার ক্ষেত্রে আলটিমেটলি কি রুলস হবে সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কোনো কিছু বলে নাই। আমি আশা করি খুব দ্রুত এই জিনিসটা একটা সলিউশন আসবে, যে অ্যাসাইনমেন্ট কি অনলাইনে হবে নাকি অফলাইনে হবে। যদি অনলাইনে হয় তাহলে যে সমস্ত স্টুডেন্টরা তারা অ্যাসাইনমেন্ট দেওয়ার মানে অ্যান্ড্রয়েড ফোন নাই বা অ্যান্ড্রয়েড ফোন কেনার সামর্থ্য নাই, তাদের জন্য অবশ্যই একটা উপায় করা দিয়ে দিবে। এখন এইদিকে একটা হইতে পারে, এখানে একটা করা যাইতে পারে, এটা একটা সলিউশন এরকম হইতে পারে যে স্টুডেন্টরা নিজস্ব তাদের বাসার আশেপাশে যে সমস্ত কম্পিউটারের দোকান আছে সেই সমস্ত কম্পিউটারের দোকান থেকে তারা একটা ফাইল তৈরি করে তারা জিমেইলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারে। এটা যদি শিক্ষা মন্ত্রণালয় করে দেয় যে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের একটা নিজস্ব জিমেইল আইডি থাকবে, সেই জিমেইল আইডি গুলা আমাদের যে কলেজ আছে সেই কলেজগুলো জমা নিবে, এবং সেই জিমেইল আইডি থেকে সে হচ্ছে কোশ্চেন গুলো পাঠাইতে পারবে, অ্যাসাইনমেন্ট গুলো পাঠাইতে পারবে। তো সেই ক্ষেত্রে পসিবল যে সমস্ত স্টুডেন্টের তোমার নাই, আই মিন ফোন নাই, তারা যেন কম্পিউটারে গিয়ে বাজারে যেন কম্পিউটারের দোকানে গিয়ে সেখান থেকে তারা স্ক্যান করে আলটিমেটলি সেটাকে একটা ফাইল বানায় জিমেইল তারা পাঠিয়ে দিতে পারে। সেটার ব্যবস্থা মন্ত্রণালয়কে করতে হবে যদি করতে চায়, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড জিনিস হচ্ছে তোমাদের যে এইচএসসি হবে, সেই এইচএসসি হবে হচ্ছে তোমার শর্ট সিলেবাসের উপরে, যে 3টা সাবজেক্টের উপরে এইচএসসি হবে। সেকেন্ড জিনিস হচ্ছে তোমাদের যে এক্সাম টাইম, সেই এক্সাম টাইম নরমালি আগে 3 ঘন্টার এক্সাম হতো, এখন হবে হচ্ছে 1.5 আওয়ার্স, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টার এক্সাম হবে, ঠিক আছে? তাহলে কোশ্চেন প্যাটার্ন বললাম, সবকিছুই বললাম। তোমাদের এখন আস্তে আস্তে কোশ্চেন নিব। ভাই আমি একটু বলতে চাচ্ছিলাম ওই হ্যাঁ, জিপিএ নিয়ে, বলো। যাদের টেনশন, আমি একটু বলি। সেটা হচ্ছে হ্যাঁ, তোমরা তুমি বলো। যারা জিপিএ নিয়ে টেনশন করছো, আমার মনে হয় এই সরকারের এই ঘোষণার ফলে জিপিএ 5 পাওয়া সহজ হয়ে যাবে। কারণ কি, দেখো আমাদের মোট সাবজেক্ট ছিল হচ্ছে 7টার মধ্যে হচ্ছে 4 সাবজেক্ট বাদ দিলে 6টা সাবজেক্টে আমাদের মোট 30 পাইলে হচ্ছে জিপিএ 5, 30/6 ইকুয়াল টু জিপিএ 5, 5.0। এখন তোমরা দেখো আমাদের কিন্তু 4টা সাবজেক্ট, যাদের এসএসসি এবং এইচএসসি ভালো আছে তাদের কিন্তু ওই 4টা সাবজেক্টে অলরেডি 20-এ 20 আছে। এখন তোমার হচ্ছে এই 3টার মধ্যে এই 15-এর মধ্যে 10 উঠাইতে হবে, অর্থাৎ জিপিএ 5 পাওয়া কিন্তু সহজ হয়ে গেল। সুতরাং এই সিদ্ধান্তে আসলে হতাশ হওয়ার কিছু নেই, বরং যা ভালো হয়েছে সকলের জন্য যাদের আগের একাডেমিক রেজাল্ট ভালো ছিল। এখন তোমরা হচ্ছে যদি কেউ কোশ্চেন করতে চাও, তাহলে তোমরা হ্যান্ড রেজ করো, আমরা ধীরে ধীরে কোশ্চেন নিব। হ্যান্ড রেজ যারা যারা আগে করে তাদেরকে একজন একজন করে কোশ্চেন করার সুযোগ দাও। জুনাইদুল ইসলাম নামে একজন আছে, জুনাইদুল ইসলাম, তুমি কোশ্চেন করতে পারো, আনমিউট করে তুমি তোমার কোশ্চেন করো। জুনাইদুল আছো? জুনাইদুল ইসলাম। ইমতিয়াজ আহমেদ ইমটু, ইমতিয়াজ আহমেদ ইমটু, আছো তুমি? এরপর আছে আসমা এ, আসমা। কি ওরা কি কথা বলতে পারতেছে না নাকি? কি সমস্যা হতে? বা আনমিউটেড করে দেন একটু ওদেরকে, ওরা আনমিউট করতে পারছে না। আসসালামু আলাইকুম হ্যালো, রহমতুল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম। একজন 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 করে। এই একটা যারা যারা হ্যান্ড রেজ জুনাইদুল করছে তারা ইসলাম আগে বলো। জুনাইদুল ইসলাম, জি ভাইয়া, যেটা বলছিলাম কোশ্চেন থাকলে বলো।
আমাদের যারা একজন হায়ার ম্যাথটা সবাইকে ছিল, অতিরিক্ত সাবজেক্ট যেটা হায়ার ম্যাথ ছিল, তো ওইটা দেখা গেছে যে এখন আমাদেরকে অনেকে পড়া হয় নাই, কারণ আমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, যার কারণে বায়োলজিটা আমাদের অনেক ভালো পড়া হয়েছিল। কিন্তু হায়ার ম্যাথটা মেইন সাবজেক্ট থাকার পরেও এটা পড়া হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে পরবর্তীতে যখন আমরা অ্যাডমিশন টেস্টের জন্য মেডিকেল অ্যাডমিশনের পাশাপাশি যখন ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে যাব, তখন কি আমাদের বায়োলজিতে পরীক্ষা দিতে পারবো নাকি আমাদের হায়ার ম্যাথ পরীক্ষা দিতে হবে? আমি তোমার কোশ্চেনটা বুঝি না ভাই, আবার একটু বলো, তোমার কথা মাঝখানে মনে হয় আটকে গেছে, আবার একটু বলো। ভাই আমি বুঝতে পারছি, আমি বলি ভাইয়া। ওর আচ্ছা, কোশ্চেনটা হ্যাঁ, হচ্ছে, অ্যাডমিশন টেস্টের আমি মধ্যে বলি জি ওর বলো। কোশ্চেনটা হচ্ছে, ওর মেইন সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ, কিন্তু ওর হায়ার হ্যাঁ, ম্যাথ পড়া হয়নি এখনো, কিন্তু ওর টার্গেট হচ্ছে মেডিকেল। এখন ও জিজ্ঞাসা করছে এখন হচ্ছে ও চেঞ্জ করতে পারবে কিনা, অর্থাৎ হায়ার ম্যাথকে মেইন সাবজেক্ট না করে বায়োলজিকে মেইন সাবজেক্ট করবে। এটা তো আমি বললাম যে এটা তো বোর্ডে আমি ফোন দিছিলাম, ওরা না করছে। এখন সেটা তোমরা যদি ম্যাথ স্টুডেন্টসদের, তোমাদের যদি যারা স্টুডেন্ট আছে সব স্টুডেন্টরা মিলে যদি যারা যারা চেঞ্জ করতে চাও, সব স্টুডেন্টরা মিলে যদি কোনো কিছু একটা করতে পারো, তাইলে হয়তো চেঞ্জ করার কোনো অপশন আসতে পারে। বাট আমাকে যেটা বলবো সেটা হচ্ছে ওরা ডিরেক্ট না করতে। হ্যাঁ ভাই, আমি হচ্ছে আমার কলেজের এক সহকারী অধ্যাপক স্যারকে জিজ্ঞাসা করছিলাম, তো স্যারও এরকম বললো যে মনে হয় করা যাবে না আর কি, প্রতি বছর করার সুযোগ থাকে কিন্তু এই বছর এই সুযোগ নাও দিতে পারে, হ্যাঁ, অন্য নতুন কিন্তু ঝামেলা এটাই রাইজ করবে। স্টুডেন্টদের এই জায়গাটাতেই অ্যাটাকটা করতে হবে যে প্রতি বছর তো কোনো কন্ডিশনই থাকে না, সেইখানে তো চেঞ্জ না করতে দিলে কোনো প্রবলেম নাই, কিন্তু এই বছর কেন একটা কন্ডিশন আমাদের উপর চাপাই দাও, এটা হ্যাঁ, কারণ স্টুডেন্টরা হচ্ছে আপনার মানে ফোর সাবজেক্ট তুলনামূলক সবাই যেটা ভালো পারে ওইটা নেয়, যাতে হচ্ছে একটা স্লিপ করলে ফোর সাবজেক্ট দিয়ে কাভার হয়। এটা একটা ভালো পয়েন্ট। তখন ফ্যাক্টর ছিল সে কোনটাতে ভালো করতে পারে, এখন ফ্যাক্টর হচ্ছে সে সে কোনটা পড়ে নাই, এটা সে বাদ দিতে চাইতেছে। এক্স্যাক্টলি এটাই, অনেক স্টুডেন্টরা বাদ দিতে চাইতেছে, হায়ার ম্যাথ বাদ দিতে চাইতেছে, কারণ ও হায়ার ম্যাথ পড়বে না, ওর মেডিকেল মেইন টার্গেট, শুধুমাত্র বায়োলজি পড়ে ওইখানে চলে যাবে। আচ্ছা, এরপর তো হচ্ছে এটা ইমতিয়াজ। আচ্ছা, তারপরে ইমতিয়াজ কোশ্চেন করো। ইমতিয়াজ শুনতে পাচ্ছো? ইমতিয়াজ, তোমাকে আনমিউট করার জন্য আসছি, দেখো তো। আচ্ছা, জুনায়েদের প্রশ্ন এটা ছিল না, তুমি আরেকটু বলো তো জুনায়েদ, তাহলে তোমার প্রশ্নটা কি ছিল একটু বলো। জুনায়েদ বলো একটু। আচ্ছা ঠিক আছে, নাই আসমাকে কথা বলতো। আসমা, তুমি নিজেকে আনমিউট করে তারপর কথা বলো। তাহলে তোমরা কি আনমিউট করতে পারতেছো না নিজেদেরকে? ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল, করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, তোমার নাম বলে কোশ্চেন করো। হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমার এই বিগত এসএসসি এবং জেএসসি পরীক্ষাতে সায়েন্সের সব সাবজেক্টেই 90+ মার্ক ছিল, কিন্তু আমার বাংলা এবং ইংলিশে A+ ছিল না। তখন যে যদি যেভাবে তারা ডিসিশন নিছে যে আমাদের রেজাল্টটা দিবে, ওইভাবে কি আমার মেডিকেল এডমিশনে কোনো প্রভাব পড়বে? না না, মেডিকেল এডমিশনে কোনো প্রভাব পড়বে না। আমার নরমালি এইচএসসি তে আমার বাংলা ইংলিশে প্লাস ছিল না, ঠিক আছে? তো তারপরে আমার 7টা জায়গায় চান্স ছিল, তো এটা নিয়ে প্যারা নেই, বাংলা ইংলিশ নিয়ে প্যারা নেই। ভাইয়া আচ্ছা আসসালামু ভাইয়া, আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন ভাইয়া। ছিল, আমি করতে পারি? জুনায়েদুল ইসলাম বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া বলছিলাম যে আমার তো এখন হায়ার ম্যাথ হচ্ছে মেইন সাবজেক্ট। তো আমি যখন হ্যাঁ। মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়ার পর যখন ভার্সিটি অ্যাডমিশন দিতে যাব, তখন কি আমার হায়ার ম্যাথ দাগাইতে হবে নাকি বায়োলজি আমি দাগাইতে পারবো? না, এটা ভার্সিটিতে তো ভাইয়া তুমি যেটা দাগাবা সেই দাগানোর উপর তুমি সাবজেক্ট পাবে। ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটি যখন আমরা পরীক্ষা দিতে গেছি, আমাদের অনেকটা 6টা সাবজেক্ট ছিল, মোস্ট প্রবাবলি 6টা সাবজেক্টের মধ্যে আমরা হচ্ছে 4টা সাবজেক্ট দাগাইতাম। আমরা যে সায়েন্সের যারা ছিলাম তারা হচ্ছে আমরা মেইনলি দাগাইতাম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যাঁ। এখানে কিন্তু ফোর্থ সাবজেক্টের কোনো অপশন নেই। তো আমরা যেটা করতাম, এখানে একটা কথা ছিল, মোস্ট প্রবাবলি কিছু কিছু ভার্সিটিতে এরকম রুলস আছে যে তোমার মেইন সাবজেক্টকে অবশ্যই দাগাইতে হবে। যেমন ধরো আমার যদি বায়োলজি যদি তোমার থাকে, মেইন সাবজেক্ট থাকে, তাহলে আমাকে বায়োলজিকে আগে দাগায় আমি বাকি 3টা সাবজেক্ট চুজ করতে পারবো। এখন বাকি 3টা সাবজেক্ট আমি ফিজিক্স, কেমিস্ট্রি চুজ করতে পারি, দেন আমি বাংলা ইংলিশ চুজ করতে পারি, এটা আমার উপর ডিপেন্ড করে।
এখন তারপরে যেটা হবে সেটা হচ্ছে তুমি যদি ম্যাথমেটিক্স না দেখাও তাহলে তুমি ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্ট পাবা না। ধরো তুমি বায়োলজি না দেখালে তুমি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা না, জুলজি সাবজেক্ট পাবা না, বোটানি সাবজেক্ট পাবা না। ব্যাপারটা হচ্ছে এরকম, আর কিছু না। ওকে, তারপর কোশ্চেন। আচ্ছা, নিজেদেরকে কি আনমিউট করতে পারতেছো না? সাদাব, তোমাকে আনমিউট করার জন্য আমি দেখো আস্ক টু আনমিউট, তোমাকে আনমিউট করার জন্য দিলাম। দেখো তুমি এখন আনমিউট করতে পারো কিনা। পরে হচ্ছে এমডি ফরিদুল ইসলাম, তোমাকে দেখো তো আনমিউট করার জন্য একটা নোটিফিকেশন যাবে, দেখো তো নোটিফিকেশন পাও কিনা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, যাদের এসএসসি তে 4 সাবজেক্ট হায়ার ম্যাথ এবং এইচএসসি তে 4 সাবজেক্ট বায়োলজি, তাহলে তাদের নাম্বার কাউন্ট করা হবে কিভাবে? শোনো শোনো শোনো, ব্যাপারটা হচ্ছে এখানে তুমি এসএসসি তে পরীক্ষা দিয়ে অলরেডি চলে আসছো, এসএসসি এর রেজাল্ট তোমার অলরেডি আছে। এখন তোমার এইচএসসি রেজাল্টটা দেখো, ঠিক আছে? এইচএসসি রেজাল্টে তুমি পরীক্ষা দিবা কোনটার উপর সেটা বলো। তোমার এইচএসসি তে মেইন সাবজেক্ট কি? পড়ি তো এইচএসসি তে তোমার কেমিস্ট্রি, বায়োলজি। তাই এইচএসসি তে হচ্ছে তোমার মেইন সাবজেক্ট হচ্ছে বায়োলজি। তার মানে তোমার যে হায়ার ম্যাথটা আছে সেই হায়ার ম্যাথের মার্কসটা কিভাবে আসবে? হায়ার ম্যাথটা আসবে হচ্ছে তুমি জেএসসি তে যে ম্যাথ পরীক্ষা দিচ্ছ সেটার উপরে, প্লাস এসএসসি তে যে হায়ার ম্যাথ পরীক্ষা দিচ্ছ সেটার উপরে। সোজা কথা। জি ভাইয়া, বুঝতে পারছি। হায়ার ম্যাথ অপশনাল ছিল নাকি মেইন ছিল, দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার করতেছে এই সাবজেক্টের নাম্বারটা, তোমার এইচএসসি রেজাল্টটা। এইচএসসি তে তোমার কি পাওয়া দরকার? এইচএসসি তে তোমার ছিল বায়োলজি মেইন, অপশনাল কি হায়ার ম্যাথ। তাহলে হায়ার ম্যাথে তোমার এইচএসসি পরীক্ষা হবে না। হায়ার ম্যাথের জন্য তুমি কি করবে? না, আমি একটা ক্লাস করতেছি, একটু পরে করি। আচ্ছা ভাইয়া, এই যদি ডিসেম্বরে আমাদের পরীক্ষা হয় তো এখন থেকে বায়োলজি এবং কেমিস্ট্রি আমরা কি মেডিকেল স্টাইলে পড়ালেখা শুরু করব নাকি একাডেমিক স্টাইলে পড়ালেখা শুরু করব? মেডিকেল স্টাইলে তো পারবো। শোনো, তোমার হচ্ছে সপ্তাহে 2 দিন তোমার অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? সপ্তাহে তোমার 2টা অ্যাসাইনমেন্ট করবে। তুমি এই 2টা দিন তুমি একাডেমিক পড়াশোনার টাইম, সমস্যা নেই, 2টা দিন তুমি একাডেমিক পড়াশোনার টাইম দাও। কিন্তু বাকি দিনগুলোতে তুমি কিন্তু আলটিমেটলি এডমিশনের পড়া পড়তে পারো। তার পাশাপাশি যেহেতু তোমার মেডিকেলের ফিজিক্স থেকে একটা বড় বড় ম্যাথমেটিক্স আসে না, কিন্তু তোমার এইচএসসি তে বড় বড় ম্যাথমেটিক্স আসতে পারে। সেই ক্ষেত্রে তোমার এটা হবে যে তুমি ফিজিক্সটা এমন ভাবে পড়বা যেন তুমি অন্য একটা ভার্সিটিতে পরীক্ষা দিতে পারো, বা তুমি কেমিস্ট্রিটা এমন ভাবে পড়বা যেন তুমি মেডিকেল মিস গেলে একটা ভার্সিটিতে একদম দিতে পারো। আচ্ছা, তারপরে থ্যাংক ইউ। আসমা নামে একজন আছে, আসমা কোশ্চেন করো। আসমা, তোমাকে আনমিউট করলাম, দেখো তুমি দেখো স্ক্রিনে একটাই আছে, সেটার উপর ডিপেন্ড করে। আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? জি জি জি, বলো। আচ্ছা ভাইয়া, আমার কথা হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে, আমার 4th সাবজেক্ট বায়োলজি, এখন কি মেডিকেলে পরীক্ষা দিতে পারবো? তোমার ফোর্থ, শোনো, এটা তো আমি আগেই বলছি যে মেডিকেল এক্সামে আসলে তোমার ফোর্থ সাবজেক্ট কোনটা ছিল সেটা ম্যাটার করে না, ইট ডাজন্ট ম্যাটার। তোমার মেডিকেলে ভর্তির যোগ্যতার মধ্যে একটা হচ্ছে যে তোমাকে এসএসসি এবং এইচএসসি জিপিএ মিলায়ে তোমার হচ্ছে আলটিমেটলি 9 পয়েন্ট থাকতে হবে, ঠিক আছে? এবং বায়োলজিতে এটা তোমার ফোর্থ সাবজেক্ট ছিল নাকি না ছিল সেটা দেখার বিষয় নাই, বায়োলজিতে তোমার 3.5 থাকতে হবে, শেষ। আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল যে যে এখন তো বায়োলজি পরীক্ষা হবে না ডিসেম্বরে, আমার 4th সাবজেক্ট যেহেতু, তো এখন ওইটা সাবজেক্ট ম্যাপিং কিভাবে হবে? ওটা তো জেএসসি তে ছিল না, শুধু এসএসসি তেই ছিল। আমি বলি, তোমার এসএসসি বায়োলজি আর জেএসসি সায়েন্স, জেএসসি বিজ্ঞান, কারণ জেএসসি ক্ষেত্রে তো ক্লাসিফিকেশনটা নাই, তো জেএসসি বিজ্ঞান থেকে একটা নাম্বার নিবে, আর এসএসসি যে ইয়াটা ছিল, আই মিন বায়োলজি ছিল, সেই এসএসসি বায়োলজি থেকে একটা মার্কস দিবে, সেটা নিয়ে। বিজ্ঞান থেকে নেওয়া হবে বলছেন? হ্যাঁ, বিজ্ঞান থেকে। কারণ জেএসসি তে তো ক্লাসিফিকেশনটা ছিল না, জেএসসি তে তো তোমার সেই ক্লাসিফিকেশনটা ছিল না, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো জেএসসি বিজ্ঞান থেকে একটা পার্ট নিবে, একটা পোরশন নিবে, আর হচ্ছে এসএসসি বায়োলজি থেকে নিবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। যারা আর্টস কমার্স আছে তাদের ক্ষেত্রে ধরো যে তোমার পৌরনীতি, অর্থনীতি, সেইগুলো নিবে হচ্ছে সমাজ থেকে, বাংলাদেশ বিশ্ব পরিচয় যেটা ছিল জেএসসি সেখানে। আচ্ছা, তারপরে সাদাব কোশ্চেন করো তুমি। হ্যাঁ সাদাব, তুমি কোশ্চেন করো। সাদাব আনমিউটের নোটিফিকেশন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো ভাই। প্রশ্ন আছে যে ভাইয়া, আমাদের যে অ্যাসাইনমেন্টের কথা বলছে 23 তারিখের কথা, 23 তারিখ থেকে তো ভাইয়া 26 তারিখের কথা বলছে, 23 তারিখ থেকে তো ভাইয়া লকডাউন,
শোনো এইটাই তো আমি বললাম। তাহলে ভাই আমরা কিভাবে দিব অ্যাসাইনমেন্ট গুলা? এইটাই তো শিক্ষা মন্ত্রণালয় থেকে এটার একটা ক্লিয়ার একটা তোমাদের আসা উচিত, একেবারে ক্লিয়ার তোমাদের একটা সিদ্ধান্ত আসা উচিত। হ্যাঁ, মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু বলছে যে টোটাল গাইডলাইন দিয়ে দিবে, 2-1 দিনের হ্যাঁ, মধ্যে দিয়ে দিবে। টোটাল গাইডলাইন দিয়ে দিবে। হ্যাঁ, উনি বলে দিচ্ছেন, উনি দিয়ে দিবেন। সো এটা নিয়ে চিন্তা করো না, তোমাদের ঈদের আগে হয়তো বা 1-2 দিনের মধ্যে হয়তো পাবলিশ হয়ে যাবে, তোমাদের কলেজে হয়তো আচ্ছা, নোটিশ চলে যাবে। আফরান জান্নাত তোমার কোশ্চেন করতে পারো, আনমিউট করার জন্য তোমাকে নোটিফিকেশন গেছে। আফরান জান্নাত। আফরান জান্নাত, তোমাকে আনমিউট করার জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে, তুমি বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমাদের যে অ্যাসাইনমেন্ট দিবে ওটা কি শর্ট সিলেবাস থেকে হবে? হ্যাঁ, শর্ট সিলেবাস তোমাকে কভার করতে হবে। নরমালি আমাদের তো প্র্যাকটিক্যালের থেকে হতো, এখানে কি কোনো প্র্যাকটিক্যালের অংশ যোগ করা হবে? প্র্যাকটিক্যালের অংশটা আসলে প্র্যাকটিক্যাল মোস্ট প্রবলেম দিবেন, হইতেও পারে তোমাদের অ্যাসাইনমেন্টে কিছু প্র্যাকটিক্যালের পার্ট দেওয়া থাকে। ও আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, শামীম আহমেদ তোমাকে আনমিউটের নোটিফিকেশন গেছে, বলতে পারো। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, আমি শামীম ভাই। যে ব্যবহারিক সম্পর্কে জানা ছিল আর কি যাবে, ব্যবহারিকটা কি আরেকটা কথা ভাই, এই যে আমাদের তো ভাই বায়োলজিটা অপশনাল ছিল, মেডিকেল দেবো এখন ভাই, যদি একটু গাইডলাইন দিতেন যে কিভাবে পড়বো আর কি, ম্যাথ বায়োলজি দুইটাই। তোমরা তো বিপদের মধ্যে পড়ে গেছো, তোমাদের তো আসলে দুইটাই পড়তে হইতেছে, অ্যাসাইনমেন্ট করতে হইতেছে ম্যাথমেটিক্স আর বায়োলজি পড়তে হইতেছে মেডিকেলের জন্য। তো আমার কথা যে তোমরা এই কাজটা কেন করো? তোমার টার্গেট হচ্ছে মেডিকেলে তুমি পড়াশোনা করবা, ঠিক আছে? সেই টার্গেট থেকে তুমি কেন এরকম ইয়াটা করো, এটা আমি বুঝতে পারি না। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার হচ্ছে এইচএসসি তে ফোর্থ সাবজেক্ট হচ্ছে মনোবিজ্ঞান, আর এসএসসি এবং জিএসসি তে ছিল কৃষি। এক্ষেত্রে আমার ফোর্থ সাবজেক্টের নাম্বারটা কিসের ভিত্তিতে আসবে? এটা তো আমি বলতে পারছি, এটা তো তোমার ওরা হয়তো একটা সলিউশন দিতে পারে, ওরা হয়তো একটা সলিউশন। এই ক্ষেত্রে ভাই সায়েন্স রিলেটেড ফোর সাবজেক্ট যে শিক্ষা হচ্ছে বিজ্ঞান নিবে। প্রশ্ন ছিল, কোশ্চেনের সুযোগ দেওয়া হবে সবাইকে, প্লিজ এভাবে বিশৃঙ্খলা করো না প্লিজ। হ্যাঁ, তো যেটা বললাম সেটা হচ্ছে এই ক্ষেত্রে আসলে বলা হচ্ছে না তোমার কোশ্চেন। আচ্ছা, যে কোশ্চেন করতে আসছে তুমি কোশ্চেন করো, ইমন কোশ্চেন করো, আর হচ্ছে আমরা কোশ্চেন নিব না। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো তোমার কোশ্চেনটা। ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছে, আমাদের যে অপশনাল সাবজেক্টে ধরেন জিপিএ 5 থাকলে 2 বাদ দিয়ে 3 ধরা হইতো, এখন কি ধরা হবে ওইটা? এটা হচ্ছে বলা যাচ্ছে না, ওরা হয়তো এরকমটা করতে পারে। ভাইয়া ইমন ভাইয়া, গ্রেডিং আমি দেখি, গ্রেডিং সিস্টেম হচ্ছে আগের মতোই হবে, জাস্ট হচ্ছে আগের যে সিস্টেম হইতো ওইটাই, 4 সাবজেক্ট থেকে 3-2 হচ্ছে 2 রাখা হবে। গ্রেডিং সিস্টেম টোটাল আগের মতোই আছে, আগের মতোই থাকবে, আগে যে সিস্টেম হচ্ছে টোটালি। আমি এটা পড়ে দেখছি। মেইন যেটা হবে সেটা হচ্ছে তোমার এসএসসি যে 4 সাবজেক্ট ছিল সেটার উপর ডিপেন্ড করবে মোস্ট প্রবাবলি এটাই। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভাই, এবার যারা বিএড আসসালামু আলাইকুম ভাইয়া, আমার প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বলতেছিলাম যে আমার মেইন 3টা সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর হায়ার ম্যাথ। তো এখন ভাইয়া বলছিলাম যে আমাদের যে হায়ার ম্যাথ সাবজেক্ট আছে ওইটাতে যদি A+ না থাকে তখন কোনো সমস্যা হবে জিপিএ 5 পাওয়ার জন্য? কোশ্চেনটা আমি বুঝি নাই, আবার বলো। মানে তোমার মেইন সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর হায়ার ম্যাথ, এখন হায়ার ম্যাথে তোমার কি নাই? যদি A+ না আসে, হায়ার ম্যাথে যখন A+ না আসবে তখন কি অন্য সাবজেক্টস গুলোতে A+ থাকলে আমার জিপিএ 5 থাকবে? হায়ার ম্যাথ তোমার অপশনাল না, তো তোমার জিপিএ কমবে। তো অন্যবার যেরকম একসাথে কম থাকলে তো সমস্যা হয় না, তো এবার কি ওইরকম ভাবে গ্রেডিংটা হবে না? হ্যাঁ, গ্রেডিং সিস্টেম অন্যবারের মতোই হবে। তোমার অপশনাল হচ্ছে বায়োলজির উপর ডিপেন্ড করে, তোমার এসএসসি বায়োলজিতে কিরকম ছিল সেটার উপর ডিপেন্ড করে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। হ্যাঁ ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে, আমার ইন্টারে মানে
এইচএসসি তে অপশনাল নিছিলাম হায়ার ম্যাথ, আর এডিশনাল আসছে বায়োলজি। এখন যে অ্যাসাইনমেন্টটা দিবে ফিজিক্স কেমিস্ট্রি তো বাধ্যতামূলক আসবেই, তো এই থার্ডে যেটা আসবে সেটা কি বায়োলজি দিবে নাকি হায়ার ম্যাথ দিবে? এইচএসসি তে তোমাদের রেজিস্ট্রেশন হয় নাই? জি ভাই হইছে। তাহলে রেজিস্ট্রেশনে যেটা দিছো সেটা হচ্ছে তোমার মেইন সাবজেক্ট, যেটা মেইন সাবজেক্ট হিসেবে দিছো সেটা তুমি অ্যাসাইনমেন্ট করবা, যেটা মেইন সাবজেক্ট হিসেবে দাও নাই সেটা অ্যাসাইনমেন্ট করবা না। এই যে অপশনাল আর আরেকটা হচ্ছে এডিশনাল, এই দুটোর মধ্যে একটু বেসিক ডিফারেন্স যদি একটু বলতেন। অপশনাল আর এডিশনাল দুটো তো সেমই তো মনে হয় নাকি? একই তো দুটো একই। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ভাই। ভাই আমার একটা প্রশ্ন আছে। আমার অপশনাল সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ। এখন আমি তো আচ্ছা মেইন সাবজেক্ট বায়োলজি, এক্ষেত্রে প্রবলেম নাই, কিন্তু এই যে ভার্সিটিতে যখন পরীক্ষা দিতে যাব তখন তো আমার মনে হচ্ছে যে আমি ম্যাথ পারবো না, বলুন তো বায়োলজি তাকাবো, এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? শোনো, কিছু কিছু ভার্সিটি আছে যারা হচ্ছে তোমার মেইন সাবজেক্ট যেটা সেটা দাগাইতেই হয়। তোমার মেইন সাবজেক্ট যদি হায়ার ম্যাথ থাকে তাহলে তোমার হায়ার ম্যাথ দাগাইতেই হবে, আর মেইন সাবজেক্ট যদি বায়োলজি থাকে বায়োলজি দাগাইতেই হবে। আবার কিছু কিছু ভার্সিটি আছে যারা এই জিনিসটা ধরে না, তাদের ক্ষেত্রে এটা অন্য বিষয়। আচ্ছা ভাই, আমার একটু টপিক রিলেটেড একটা টপিকের আউট একটা প্রশ্ন ছিল আর কি, যে আমরা যখন পরীক্ষা দিব তখন কি ঢাকা ইউনিভার্সিটির ঘ ইউনিটের পরীক্ষাটা হবে নাকি ওটা বাতিল হয়ে যাবে? এটা তো ভাই বলতে পারছি না, এটা তখনকার ডিসিশন, তখন ওরা এই ডিসিশন নেয়। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া অপশনাল বায়োলজি নিছি ভাইয়া, আমি তো এইচএসসি তে অপশনাল বায়োলজি নিছি, তাহলে কি ভাইয়া আমার অ্যাসাইনমেন্ট কি দিতে হবে, মানে কোনটা দিতে হবে? অ্যাসাইনমেন্ট বায়োলজি দিবা, ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি, যেটা আর শোনো যেটা তোমার মেইন সাবজেক্ট। এইচএসসি তে তুমি মেইন সাবজেক্ট কোনটা নিছো, বায়োলজি নাকি হায়ার ম্যাথ? হায়ার ম্যাথ। ও হায়ার ম্যাথ, তাহলে তুমি হায়ার ম্যাথের ইয়া দিবা। যে আমি কম্পালসরি হায়ার ম্যাথ নিছি আর অপশনাল বায়োলজি নিছি। অপশনাল যেটা ফোর্থ সাবজেক্ট তুমি ইয়া করবে না, অ্যাসাইনমেন্ট করবে না, ইভেন এইচএসসিও দিবা না। এখন কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কোশ্চেন করতেছে যে ভাই আমি যে ফোর্থ সাবজেক্ট কোনটা দিছিলাম সেটা ভুলে গেছি, এখন কি করব? অনেকে এরকম আছে ভাইয়া, ভুলে গেছে, অনেকেই ভুলে গেছে। ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের অ্যাডমিশন টেস্টে শর্ট সিলেবাস কি কার্যকর হবে? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো ভাইয়া, তাহলে কি আমি হায়ার ম্যাথ অ্যাসাইনমেন্ট করতে হবে আমার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। বলুন ভাইয়া, আমাদের এডমিশন কিভাবে হবে? শর্ট সিলেবাসের উপরে হবে? এটা শর্ট সিলেবাসের উপরে হওয়ার কথা, কিন্তু আসলে এডমিশনের ব্যাপারটা এডমিশন যখন আসবে তখন বলা যাবে। কারণ দেখো, মন্ত্রণালয় যে ডিসিশন নিছিল যে তোমাদেরকে ক্লাস করায় তারপরে হচ্ছে পরীক্ষা নিবে। ইভেন একটা দিক তোমাদের স্টুডেন্টরা কোন একটা জায়গায় বলতেছিল যে আমরা যেটা পড়াবো তাদের সেটার উপর পরীক্ষা নিব। তাহলে এখন যে তোমাদেরকে যে পরীক্ষা নিবে, মন্ত্রণালয় তোমাদেরকে ক্লাস করাইতেছে, ক্লাস তো করাইতেছে না, ক্লাস না করাই তোমাকে পরীক্ষা নিতেছে। সো শর্ট সিলেবাসে ইনক্লুড না করে তোমাকে পরীক্ষা নিতে পারে, ওরা সবই পারে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। আমাদের মেডিকেলের জন্য কি আমরা শর্ট সিলেবাস ভাইয়া অপশনাল আর মেইন সাবজেক্টটা দেখার উপায় কিভাবে? এটা তোমরা একটা কাজ করবে, শুনো, যারা ভুলে গেছে তাদের কথা বলতেছিলাম যে এই ব্যাপারটা হচ্ছে একেবারে খুব বেশি উদাসীনের মতো। এই উদাসীনটা আমিও এরকম টাইপের উদাসীন। তো আমার হয়েছে কি, মাঝখানে হচ্ছে তোমার এই কয়েকদিন আগে আমার সেকেন্ড প্রফের রেজাল্ট দিছে। এখন সেকেন্ড প্রফের আমি যে কি দিয়ে যে রেজিস্ট্রেশন করছি, আমার রেজিস্ট্রেশন নং কত, আমার রোল নাম্বার কত, সব আমি ভুলে গেছি। এরকম একটা অবস্থা হইছে। তো এগুলো তোমরা একটা কাজ করবা, তোমরা হচ্ছে তোমাদের যে টিচার আছে দেখবা যে তোমার হয়তো বা ক্লাস টিচার সেই দায়িত্বে ছিলেন রেজিস্ট্রেশনের, তাই না? তোমাদের ক্লাস টিচার বা কোনো একজন স্পেশালাইজ বা স্পেসিফিক টিচার দায়িত্বে থাকেন এটা ক্লাস নেওয়ার জন্য। তো ওই টিচারকে একটু বলবা যে স্যার আমাদের আসলে এই ফোর্থ সাবজেক্টটা কি ছিল সেটা আমরা একটু কনফিউজড আছি, তো এখন তো অ্যাসাইনমেন্ট দিবে, একটা ভাইটাল ডিসিশন নিতে হবে। তো তোমরা এটা গ্রুপিং করো, অথবা তোমরা এমনও অনেক স্টুডেন্ট আছে যারা মনে করতেছে আমার বায়োলজি মেইন সাবজেক্ট, কিন্তু হয়তো বা সে হায়ার ম্যাথ দিয়ে রাখছে। তো সব থেকে সিকিউর একটা ওয়ে হচ্ছে তোমরা তোমাদের সব স্টুডেন্ট মিলে তোমাদের কলেজের ওই স্পেসিফিক টিচারকে বলো যে আমাদের একটা লিস্টটা দিয়ে দিন, আমাদের পুরো কলেজের একটা লিস্টটা দিয়ে দিন কে কোন সাবজেক্ট নিছিল। শেষ, ওই রেজিস্ট্রেশনের লিস্টটা যদি তোমরা পাওয়া যাও, দ্যাটস ইট, তোমাদের সবার কনফিউশন। রেজিস্ট্রেশন কার্ডে তো আছে না, রেজিস্ট্রেশন কার্ডে তো দেওয়া আছে যে কার কোনটা।
তোমরা তাহলে আমরা তো রেজিস্ট্রেশন কার্ড রেজিস্ট্রেশন কার্ড পাই নাই থাকে তাহলে ভাই, আমরা তো রেজিস্ট্রেশন কোনো কার্ডই পাই নাই। ভাইয়া মেডিকেলে কি শর্ট সিলেবাস পড়বো না ফুল সিলেবাস, এটা একটু বলেন। ফুল ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। আসসালামু আলাইকুম। বলো। ভাইয়া আমার হচ্ছে জিএসসি তে মানে বিজ্ঞানের ওইদিকে এ গ্রেড ছিল, কিন্তু এসএসসি তে বায়োলজিতে প্লাস ছিল। তো ভাইয়া আমার এইচএসসি তে কিরকম আসতে পারে? এটা তো বলা আছে না, তবে কিছুটা কম দেবে না, কিছুটা কমতে পারে। বাট ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো কোশ্চেনটা বলো। ভাইয়া এখন যদি আমাদের কোনো অপশন না থাকে, ধরেন ভাই ফোর্থ সাবজেক্ট চেঞ্জ করার কোনো অপশন না থাকলো, আবার ধরেন পরীক্ষাটাও নিয়ে নিল, সেক্ষেত্রে মেডিকেলে যখন অ্যাপ্লাই করবো পরীক্ষা দিতে যাবো, তখন সেক্ষেত্রে কি সমস্যা হবে? আমার বায়োলজি হলো ভাই এই জিনিসটা বারবার বলতেছি যে দ্যাট ডাজন্ট ম্যাটার, 0%। তোমরা কথা শুনো নাই, যদি কারো নতুন কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কোশ্চেন করবে। নতুন কোশ্চেন থাকলে করো, যে কোশ্চেনের আনসার দেয় ওই টাইপের কোশ্চেন করো না প্লিজ, টাইম নষ্ট করো না। ভাই আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। ভাইয়া যারা বুয়েটে পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে কি হবে এবার? তাদের ক্ষেত্রে সেটা বুয়েট কর্তৃপক্ষ কোনো একটা ডিসিশন নেবে। যেমন দেখো এই বছর বুয়েট কর্তৃপক্ষ একটা ডিসিশন নিছে যে তারা হচ্ছে ইনিশিয়ালি এসএসসি মার্কস দেখবে 270 মার্কস যাদের আছে তাদের পরে তাদের একটা ইনিশিয়াল একটা প্রিলিমিনারি টেস্ট নেওয়া হবে, প্রিলিমিনারির পরে তাদের মেইন এক্সাম নেওয়া হবে। সো বুয়েট কর্তৃপক্ষ আসলে সেটা সামলাইতে পারে, বুয়েট ইজ বুয়েট, ওরা সেটা সামলানোর ক্ষমতা রাখে। ওরা হচ্ছে এরকম না যে তোমার একটা ডিসিশন নিবে যে তোমার লকডাউন দিয়ে অন্যদিক থেকে স্কুল খোলা রাখবে, ওরা ওইরকম টাইপের কোনো নিবে না, এটা মাথায় রাখবে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম। আমি আর 5 মিনিট করতে দেবো, 4:55 বাজে 5:01 পর্যন্ত করতে দেবো, তারপরে শেষ। ভাইয়া বলো। ভাইয়া ধরেন আমার কম্পালসারি সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ, তো এখন যদি এইচএসসি পরীক্ষায় যদি হায়ার ম্যাথে মানে ওই এ প্লাসটা না থাকে, ওটা কি জিপিএ তে কোনো প্রভাব ফেলবে? অবশ্যই। ওটা কাউন্ট করবে মানে রেজাল্টে? হ্যাঁ অবশ্যই। তুমি মেইন তোমার 3টা সাবজেক্ট তুমি খারাপ করবে, সেটা তোমার জিপিএ তে এফেক্ট করবে না? অবশ্যই। আচ্ছা ওটা ঠিক আছে, আর যদি অপশনাল সাবজেক্টে এ প্লাস না থাকে ওটা কি কাউন্ট করবে? না ওইটা তো তোমার টোটাল জিপিএ তো অপশনাল সাবজেক্ট তো ওইভাবে কাউন্ট হয় না, ওইটা তো অন্য সাবজেক্টগুলোর উপরে ইয়া হয়ে তারপরে কাউন্ট। মানে ধরো তোমার হচ্ছে তোমরা বিষয়টা বুঝো, আমার তো বলার কিছু নেই। আচ্ছা ভাই আমাদের অ্যাসাইনমেন্টের জন্য সময় দিবে না? হ্যাঁ ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্রশ্ন বলো। ভাইয়া আমার এমনিতে মানে ধরেন যদি আমাদের মানে এইচএসসি পরীক্ষা না হয় আর কি, ধরেন অটো পাস দিল, তখন এমনিতে আমার মেইন সাবজেক্ট হলো বায়োলজি, কিন্তু জেএসসি তে আমার মানে বিজ্ঞানে প্লাস নাই, এ আসছে, বাট এসএসসি তে জীববিজ্ঞানে আমার 98 আছে, তখন আমার কি প্লাস আসবে কিনা? শোনো এসএসসি তে জীববিজ্ঞানে 98 আছে, এটা থেকে যতটুকু পার্সেন্টেজ নিবে সেই পার্সেন্টেজটা নিবে। আর ওই জেএসসির বিজ্ঞানে যদি কম থাকে তাহলে সেটা তো ইফেক্ট করবে অবশ্যই, কিন্তু সেটা ইফেক্ট করলেও খুব কম ইফেক্ট করবে, তোমাদের খুব বেশি না। হয়তো 4.95 98 বা 4.92 এরকম টাইপের। ভাইয়া আমরা পরীক্ষার পরে কত মাস সময় পাবো? হায়ার ম্যাথ পড়বো কিনা পড়বো? 3-4 মাস টাইম পাবো। আচ্ছা ভাইয়া, আজকে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রিফিং এ বলছেন যে আমাদের সৃজনশীল প্রশ্ন হয়তো বা 3টা অথবা 4টা হতে পারে। তো এক্ষেত্রে আমাদের ব্রড প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন এই দুটার অনুপাত এটা আসলে বলা যায় না, এটা ওরা এক্সামের আগে আগে বলে দিবে। ভাইয়া আসসালামু আলাইকুম। আমার মনে হয় সবারই আসসালামু আলাইকুম। হ্যাঁ কোশ্চেন আসলে আর নেওয়ার দরকার নেই, মোটামুটি সবার কোশ্চেন আনসার হয়ে গেছে। সবাই একই এখন কোশ্চেন রিপিট হচ্ছে। আমার মনে হয় আমরা পরীক্ষার পরে কয় মাস সময় পাবো? 3-4 মাস পাইতে পারো। কারণ আমি যেটা চিন্তা করছি আগামী বছরে মার্চ এপ্রিলের দিকে তোমার এডমিশন সবার একই রকম কোশ্চেন, আমরা মনে হয় শেষ করতে পারি। আসরের নামাজের সময় হয়েছে, আযান দিচ্ছে। যারা প্রশ্ন আছে তারা এই ভাই আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন করবেন।
তোমাদের যদি আর কারো কোশ্চেন থাকে তোমরা গ্রুপে লিখে আমাদের গ্রুপে পোস্ট করো, আমরা সবাই অ্যানসার দিব। ভাই এখন নাকি বলতাছে যে নৈবেদিক পরীক্ষা হবে। হায়ার ম্যাথের ব্যাপারে বলে শেষ করে দেন ভাইয়া। ইমন ভাইয়া হায়ার ম্যাথ সম্পর্কে শুনো, আজান হয়ে গেছে, নামাজের হায়ার ম্যাথ সম্পর্কে বলেন। হায়ার ম্যাথ ক্লাসে এখানে সম্পর্কে বলেন। তোমরা যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো তোমরা পোস্টের মধ্যে করে রাখবা, আমি সেগুলো আনসার দিয়ে দিব, ঠিক আছে? তোমরা মেডিকেল ছাত্র পোস্ট করো, ভাই অ্যানসার দিয়ে দিবে। আমাদের একটা নোটিশ দিতে হবে সবারই। ভাই আমার একটা প্রশ্ন ছিল। আপাতত এই জায়গাতে শেষ করি। জি ভাই, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। নৈবেদিক পরীক্ষা হবে। আসসালামু আলাইকুম। এমসিকিউ সিকিউ দুইটাই থাকবে। দুইটাই থাকবে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।